নাটিটিউড চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আজকে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের ফিজিক্সের দ্বিতীয় চ্যাপ্টার জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার সেখান থেকে লং অ্যান্সার টাইপ কিছু প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব, যেগুলো বিগত বিভিন্ন বছরে এসছে এরকম প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন আছে এবং এখান থেকেও রিপিট হবে অনেক প্রশ্ন। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, স্টেট আর্কিমিডিস প্রিন্সিপাল. Archimedes' principle. It states that when a body immersed partly or wholly in a liquid at rest, it loses some of its weight, which is equal to the weight of liquid displaced by the immersed part of the body. এটা হচ্ছে ইংলিশ। এবার বাংলাতে এটাকে ভালোভাবে বুঝতে গেলে প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা করে বুঝতে সব থেকে ভালো হয়। তো প্রথমে যে স্টেটমেন্টটা বলছে, when a body immersed partly or wholly in a liquid, অর্থাৎ এখানে কোনো একটা তরল পদার্থ আছে এই পাত্রে এবং সম্পূর্ণ ভর্তি আছে, সম্পূর্ণ ভর্তি যদি থাকে এবং এই অবস্থায় কোনো একটা বস্তু যদি এখানে ডোবানো হয়, আমি ধরলাম এখানে আংশিকভাবে ডোবানো হয়েছে, তাহলে এই যতটা তরল বা জল অপসারিত করছে ঠিক ততটা তরল এখানে উপচে পড়ে যাবে। তো আর্কিমিডিস সূত্র এখানে কি বলছে, যখন একটা বস্তুকে পার্টলি আর হোললি অর্থাৎ কিছুটা বা সম্পূর্ণভাবে যদি নিমজ্জিত করা হয় কোন একটা লিকুইডে, ইট লজেস সাম ইটস ওয়েট, অর্থাৎ এর ওজন কিছুটা হালকা মনে হয়। তোমরা দেখো, তোমরা নিজেরা যখন জলে ডুব দাও বা পুকুরে ঝাঁপ দাও তখন নিজেদের ওয়েট অনেক কম মনে হয়, আসলে তোমাদের কিছুটা ওজন কমে যায়। কতটা ওজন কমে যায়? তোমাদের দেহ যারা যতটা জল অপসারিত হচ্ছে, যতটা জল বাইরে উপচে পড়ছে, সেই জলটাকে যদি পরিমাপ করা হয় তার যতটা ওজন হবে ঠিক ততটা ওজন তোমার কমে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। তো সেটা একবার ইংলিশটা ভালো করে দেখে নিচ্ছি যে ইমার্স মানে নিমজ্জিত করা। তো পার্টলি অর হোললি ইন এ লিকুইড অ্যাট রেস্ট, it loses some of its weight which is equal to the weight of the liquid displaced by the immersed part of the body. অর্থাৎ যে পরিমাণ তরল অপসারিত হয়েছে যেটা নিমজ্জিত অংশ দ্বারা, সেই পরিমাণ তরলের যা ওজন, সেই পরিমাণ ওজন সেই বস্তুটার বা সেই ব্যক্তির কমে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, রাইট দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অফ এ ফ্লোটিং বডি। অ্যান্সার, দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অফ এ ফ্লোটিং বডি, a body will be floating in a liquid if number 1 the weight of the body is equal to the weight of the liquid displaced by immersed part of the body. অর্থাৎ কি বলছে এখানে, যে weight of the body is equal to the weight of the liquid displaced by the immersed part of the body. অর্থাৎ কোন একটা বস্তুর ভাসমানের শর্ত বা ভাসনের শর্ত বাংলায় বলা হয়েছে, এটাকে ইংরেজিতে বলা হচ্ছে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অফ এ ফ্লোটিং বডি। তো প্রথম কন্ডিশনটা কি, যে ওয়েট অফ দ্য বডি ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেসড বাই দ্য ইমার্সড পার্ট অফ দ্য বডি। অর্থাৎ এই যে বস্তুর সমস্ত বস্তুর ওজনটা যদি যে পরিমাণ তরল অপসারিত করেছে সেই পরিমাণ তরলের ওজনের সাথে সমান হয়, তাহলে বস্তুটা অবশ্যই ভাসবে। হ্যাঁ, দ্বিতীয় শর্ত যেটা বলছে, দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য বডি অ্যান্ড দ্য সেন্টার অফ বায়োয়েন্সি লাই ইন দ্য সেম ভার্টিক্যাল লাইন। হ্যাঁ, এই কথাটার মানে হচ্ছে এই বস্তুটা একটা ভর কেন্দ্র আছে, আমি ধরলাম এটা একটা ভর কেন্দ্র, এবং এর একটা প্লবতা কেন্দ্র আছে। প্লবতা কেন্দ্র মানে হচ্ছে কোনো বস্তুকে যখন একটা তরলে নিমজ্জিত করানোর চেষ্টা করা হচ্ছে তখন নিচে থেকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যেটাকে বলা হয় বায়োয়েন্সি বা প্লবতা। এই বায়োয়েন্সিটা যদি যে বিন্দুতে ক্রিয়া করে সেটাকে বলা হচ্ছে প্লবতা কেন্দ্র, আর বস্তুর ভরটা যে বিন্দুতে ক্রিয়া করে সেটা হচ্ছে ভর কেন্দ্র। এটা যদি সেম ভার্টিক্যাল প্ল্যানে থাকে, অর্থাৎ একটা উলম্ব রেখাতে যদি অবস্থান করে এই দুটো বিন্দু, তাহলে বস্তুটা অবশ্যই ভাসবে। তো এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্টের মূল বক্তব্য। পরবর্তী প্রশ্ন দেখো, এক্সপ্লেন হুইচ ওয়ান ইজ মোর ফান্ডামেন্টাল, স্ট্রেস অর স্ট্রেন। অ্যান্সার, the strain is more fundamental as strain is the deformation and stress is the restoring force per unit area due to it recovers its original configuration or shape or size. To
স্ট্রেন স্ট্রেন ইজ মোর ফান্ডামেন্টাল। অর্থাৎ এই প্রশ্নটাকে বাংলায় বলতে গেলে হচ্ছে স্ট্রেস এবং ট্রেন অর্থাৎ পীড়ন এবং বিকৃতির মধ্যে কোনটা বেশি মৌলিক বা বেশি ফান্ডামেন্টাল। এখানে সঠিক উত্তর হচ্ছে বিকৃতি হচ্ছে বেশি ফান্ডামেন্টাল, বা আরো সহজভাবে বলতে গেলে পীড়ন এবং বিকৃতির মধ্যে কোনটা আগে আসে। তো দেখো, হ্যাঁ, এখানে ধরো কোন একটা সলিড বস্তু আছে, ধরো মেঝেতে ফিক্স হয়ে আছে। এবার এই বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, একটা হিউজ পরিমাণ বল প্রয়োগ করা হয়, তাহলে এই বস্তুটা এরকম বেঁকে যায়। হ্যাঁ, বেঁকে যায় অর্থাৎ সেটা কি হলো, প্রথমে বিকৃত হলো, তারপর বেঁকে যাওয়ার ফলে এর মধ্যে একটা রিস্টোরিং ফোর্স তৈরি হলো, অর্থাৎ সে আবার পুনরায়, সেটা যদি ইলাস্টিক বডি হয়, সে পুনরায় সে আগের অবস্থায় আসার চেষ্টা করে। এই জন্যই বলা হচ্ছে যে স্ট্রেন ইজ মোর ফান্ডামেন্টাল, বা বিকৃতি হচ্ছে বেশি মৌলিক। পরবর্তী প্রশ্ন দেখো, ডিফাইন সারফেস টেনশন। অ্যান্সার, surface tension. If we imagine a line on the surface of a liquid, then the surface at any side of the line exerts a tension along the surface and normal to the line on the remaining part of the surface. At the other side of line, this tension, that is force per unit length, that imaginary line acting along the normal to the line and tangential to the liquid surface. This is called surface tension of the liquid. অর্থাৎ পরবর্তী প্রশ্ন যেটা বাংলায় বলতে গেলে, হ্যাঁ, সারফেস টেনশনের সংজ্ঞা অর্থাৎ পৃষ্ঠটানের সংজ্ঞাটা কি হবে। তো সেটা ইংলিশে এরকম আছে, এটাকে বুঝতে পারলে ভালো হবে, আশা করি মুখস্থ করতে অসুবিধা হবে না। তো দেখো, কোন একটা ফ্রি সারফেস অফ লিকুইড অর্থাৎ কোন একটা তরল পদার্থের উপরে যদি একটা ইমাজিনারি লাইন তৈরি করা হয়, তো আমি একটা তরল পদার্থ, একটা কঠিন বস্তু দিয়ে যদি আমি একটা উদাহরণ দিই, হ্যাঁ, ধরো এটা একটা তুলো ভর্তি একটা ব্যাগ, হ্যাঁ, টাইট করে তুলো ভর্তি হয়ে আছে। এবার এখানে যদি ছুরি দিয়ে কেটে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে উপরের যে পর্দাটা থাকে সেটা এরকম ভাবে দুই দিকে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং মিডিলের অংশ ফাঁকা হয়ে যাচ্ছে। তো সারফেস টেনশনটা ঠিক এরকম ধরনের কাজ করে। এই যে ইমাজিনারি লাইন তৈরি করছে, সেই লাইনের প্রতি মিটারে যে পরিমাণ ফোর্স এদিকে কাজ করছে সেটা হচ্ছে আসলে সারফেস টেনশন। তো সেম জিনিস যখন একটা তরলের উপর প্রয়োগ করা হয়, সেটাই হচ্ছে তরলের ক্ষেত্রে। সারফেস টেনশন কেবলমাত্র তরল পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমি বোঝানোর সুবিধার্থে অবশ্যই একটা কঠিন বস্তু দিয়ে বোঝালাম, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু তরল। এবার প্রত্যেকটা কথাকে ভালোভাবে বুঝতে গেলে বুঝতে হবে যেটা, যে প্রথম থেকে দেখো, যে ইফ উই ইমাজিন এ লাইন অন ফ্রি সারফেস অফ এ লিকুইড, এটা যদি একটা তরল পদার্থের ফ্রি সারফেস হয়, ওপেন সারফেস হয়, তাহলে অফ এ লিকুইড, দেন দ্য সারফেস অ্যাট এনি সাইড অফ দ্য লাইন, হ্যাঁ, এই লাইনের এখানে যদি কোনো একটা লাইন কল্পনা করা হচ্ছে, ধরো এটা একটা লাইন, ধরো এটা কোনো একটা তরল পদার্থের উপর এরকম একটা লাইন যদি কল্পনা করা হয়, তাহলে দেখো এখানে then the surface at any side of the line exerts a tension along the surface and normal to the line. অর্থাৎ এই লাইনের সাথে নরমাল বা লম্বভাবে একটা টেনশন কাজ করছে, ঠিক আছে, সেটাই বলতে চাইছে এখানে। নরমাল and remaining part of the surface at other side of the line, this tension, that is force per unit length, that imaginary line acting along the normal to the line and tangential to the liquid surface. অর্থাৎ লাইনের সাপেক্ষে নরমাল হচ্ছে কি লম্ব 90 ডিগ্রি থাকছে, কিন্তু এটা যদি লিকুইড সারফেস হয়, এর সঙ্গে স্পর্শকীয় ভাবে এটা আসছে, যেমন ট্যানজেনশিয়াল মানে স্পর্শকীয় ভাবে বা স্পর্শক যেটাকে বলা হয়, to the surface at the called surface is called the surface tension of the liquid. তাহলে এখান থেকে আরো কিছু জিনিস বুঝতে হবে, যে সারফেস টেনশনের এসআই একক হচ্ছে, এসআই ইউনিট হচ্ছে সারফেস টেনশনের নিউটন পার মিটার, অর্থাৎ 1 মিটারে কত নিউটন বল প্রযুক্ত হচ্ছে সেটাই তার সারফেস টেনশনকে বোঝায়। এরকম করে অনেক সময় সারফেস টেনশনের ডাইমেনশন বা মাত্রাও আসতে পারে।
তো ডাইমেনশন যদি বলতে চাই তো সেক্ষেত্রে হ্যাঁ বলের মাত্রা হচ্ছে কি ml t⁻²। তাই সেক্ষেত্রে হ্যাঁ নিচে একটা ml দিয়ে যদি ভাগ হয় তাহলে l দিয়ে যদি ভাগ হয়ে যায় সেক্ষেত্রে কেটে গিয়ে m t⁻²। এটা হচ্ছে সারফেস টেনশনের ডাইমেনশন বা মাত্রা। পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বর যেটা আছে যে স্টেট হুকস ল। হ্যাঁ হুকস ল, within elastic limit stresses are proportional to their corresponding strain, that is therefore stress various strain or stress by strain is equal to constant। তো এখানে যেটা বাংলায় বলতে গেলে ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন হচ্ছে বিকৃতির সমানুপাতিক বা পীড়ন বিকৃতি পরস্পর সমানুপাতিক। তো অর্থাৎ পীড়ন ভ্যারিয়াস বিকৃতি বা পীড়নদ্বয় বিকৃতি হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। The ratio of stress to the strain or this proportionality constant is called modulus of elasticity। অর্থাৎ এখানে স্ট্রেস বাই স্ট্রেন করে যে কনস্ট্যান্টটা আসছে সেটা হচ্ছে modulus of elasticity। তো the ratio of stress to the strain or this proportionality constant is called modulus of elasticity, which is characteristic of material of body under stress। অর্থাৎ এই যে স্ট্রেস এবং স্ট্রেনের অনুপাতটাকে বলা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে বলা হয় মডুলাস অফ ইলাস্টিসিটি এবং এটা কোনো পদার্থের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যকে প্রকাশ করে। ডিফাইন ইয়ংস মডুলাস অফ ইলাস্টিসিটি। Young's modulus, the ratio of longitudinal stress to the longitudinal strain, is called Young's modulus of elasticity. Generally, is denoted by y, that is y equal to longitudinal stress by longitudinal strain। অর্থাৎ অনুদৈর্ঘ্য লংগিটিউডিনাল স্ট্রেসের বাংলা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন আর লংগিটিউডিনাল স্ট্রেন মানে হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। সোজা বাংলায় বলতে গেলে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় ইয়ং গুণাঙ্ক বা ইয়ংস মডুলাস। তো এসআই ইউনিট অফ স্ট্রেস ইজ নিউটন পার মিটার স্কয়ার। অর্থাৎ স্ট্রেসের বা পীড়নের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার অর পাস্কাল, যার অপর নাম হচ্ছে পাস্কাল। এন্ড স্ট্রেন হ্যাভ নো ইউনিট, স্ট্রেন বা বিকৃতি কোনো একক নেই। সো এসআই ইউনিট অফ ইয়ংস মডুলাস ইজ নিউটন পার মিটার স্কয়ার। অর্থাৎ যে ইয়ং মডুলাস আছে যেটা এর স্ট্রেসের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, কিন্তু স্ট্রেন বা বিকৃতির কোনো একক নেই। এই জন্য স্ট্রেসের একক যা হবে ইয়ং গুণাঙ্ক বা ইয়ংস মডুলাসের একক সেম হবে। এই হচ্ছে ব্যাপার, যেটা হচ্ছে এসআই ইউনিট হচ্ছে পাস্কাল বা নিউটন পার মিটার স্কয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, state on which factor the modulus of elasticity depends। অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। অ্যানসার, the modulus of elasticity depends on number 1 nature of stress। অর্থাৎ কি ধরনের পীড়ন সেখানে দেওয়া হচ্ছে বা প্রয়োগ করা হচ্ছে। when stress increases the modulus of elasticity also increases। অর্থাৎ কোনো বস্তুর স্ট্রেস যত বৃদ্ধি পাবে তার মডুলাস অফ ইলাস্টিসিটি তত বাড়বে। নাম্বার 2 নেচার অফ স্ট্রেন। অর্থাৎ কি ধরনের স্ট্রেন বা কি ধরনের বিকৃতি হচ্ছে। when strain is decreases the modulus of elasticity is increases। যেহেতু মডুলাস অফ ইলাস্টিসিটি মানে স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেনটা নিচে থাকছে অর্থাৎ কোনো ভগ্নাংশের নিচের অংশ যদি বৃদ্ধি পায় তাহলে পুরো ভগ্নাংশটা মানে হ্রাস পায়। এই জন্য এটা কি হচ্ছে ব্যস্ত সম্পর্ক আসছে, অর্থাৎ স্ট্রেন যত কমবে ইলাস্টিসিটি তত বাড়বে। এখানে যেটা বলছে যে নেচার অফ ম্যাটেরিয়াল, তো দেখো এখানে লেখা আছে যে হার্ড ম্যাটেরিয়াল প্রডিউস মোর ভ্যালু অফ মডুলাস অফ ইলাস্টিসিটি। অর্থাৎ পদার্থ কাঠিন্য যত বাড়বে তার মডুলাস অফ ইলাস্টিসিটি তত বৃদ্ধি পাবে। যেমন হিরে হচ্ছে সব থেকে বেশি হার্ড ম্যাটেরিয়াল ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ সারা পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ হচ্ছে হিরে। এর ক্ষেত্রে মডুলাস অফ ইলাস্টিসিটি অনেক বেশি হবে, কিন্তু তুলনামূলক তার থেকে কম শক্ত পদার্থের ক্ষেত্রে মডুলাস অফ ইলাস্টিসিটি অবশ্যই কম হবে। তারপর 4 নম্বর পয়েন্ট যেটা টেম্পারেচার। in general when temperature increases the elastic modulus decreases। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে ইলাস্টিক মডুলাস হ্রাস পায়। ইমপিউরিটিস অর্থাৎ বিভিন্ন রকম ইমপিউরিটিস বা অন্য কোনো পদার্থ যদি সেখানে কোনো একটা পদার্থে মেশানো হয়
তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে প্রেজেন্স অফ ইম্পিউরিটিস মে ইনক্রিজেস অর ডিক্রিজেস দ্য ইলাস্টিসিটি, কখনো মানে ইলাস্টিসিটি বাড়তেও পারে, কখনো কমতেও পারে। পরবর্তী প্রশ্ন, ডিফাইন ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি, এবিলিটি অফ এ ডিফর্মড material body to return to its original shape and size when the force causing the deformation are removed. This property of a material is called elasticity. No material is perfectly elastic in practice. তো ব্যাপারটা হচ্ছে কি, যে কোনো একটা পদার্থ ডিফর্মড ম্যাটেরিয়াল অফ এ বডি রিটার্ন টু ইটস অরিজিনাল, অর্থাৎ কোনো পদার্থকে যখন বিকৃত করা হয় বল প্রয়োগ করে এবং বলটাকে সরিয়ে নিলে, অর্থাৎ বল প্রয়োগ করা বন্ধ করে দিলে সেখানে সেটা যদি পুনরায় আগের অবস্থায় ফিরে আসে, অরিজিনাল শেপে ফিরে আসে, তাহলে যে ফোর্সটা দেওয়া হচ্ছে ডিফর্মেশন আর রিমুভ তাহলে দিস প্রপার্টি অফ ম্যাটেরিয়াল ইজ কল্ড ইলাস্টিসিটি, অর্থাৎ কোনো পদার্থের এই ধর্মটাকে বলা হচ্ছে ইলাস্টিসিটি। আরো সহজভাবে বাংলায় বলতে গেলে কোনো বস্তুকে বল প্রয়োগ করে বাঁকানোর পরেও এবং বল যদি সরিয়ে নেওয়ার ফলে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসে, তাহলে সেটা বস্তুর সেই ধর্মটাকে বলা হচ্ছে ইলাস্টিসিটি। এবং যে ধরনের পদার্থে এই ধর্মটা দেখা যায় তাদেরকে বলা হচ্ছে ইলাস্টিক ম্যাটেরিয়ালস বা ইলাস্টিক পদার্থ বা স্থিতিস্থাপক পদার্থ। তো লাস্ট একটা পয়েন্ট এখানে দিয়েছে যে নো ম্যাটেরিয়াল ইজ পারফেক্টলি ইলাস্টিক ইন প্র্যাকটিস, অর্থাৎ কোনো পদার্থ, পৃথিবীতে কোনো পদার্থ 100% ইলাস্টিক হতে পারে না। তারপরে প্রশ্ন দেখো, ডিফাইন প্লাস্টিসিটি। Plasticity, when a body maintains its change shape and size even after removal of the deforming force, this property of a material is called plasticity. It is an ideal case and no material is perfectly plastic in practice. এক্ষেত্রে ব্যাপারটা প্রায় একই। সেক্ষেত্রে কি হচ্ছে, যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করে তাকে বিকৃত করা হয়, তাকে অন্য আকার দেওয়া হয় এবং বল সরিয়ে নিলেও যদি সে পুনরায় আগের আকারে ফিরে না আসে, সেই যে চেঞ্জ শেপ নিয়ে যদি থেকে যায়, তাহলে সেই ধরনের পদার্থকে বলা হবে প্লাস্টিক ম্যাটেরিয়াল বা সেই ধর্মটাকে বলা হচ্ছে প্লাস্টিসিটি। যেমন কোনো একটা মাটির তৈরি, মাটির কাদা থেকে যখন কোনো জিনিস তৈরি করা হয় তখন তাকে যে শেপ দেওয়া হয়, যে আকার দেওয়া হয়, সেই আকারেই থেকে যায়। তো মাটি বা কাদা এগুলো হচ্ছে কি একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল। তারপর যেটা হচ্ছে যে লাস্ট পয়েন্ট যেটা বলা হয়েছে এখানে, যে ইট ইজ অ্যান আইডিয়াল কেস অ্যান্ড নো ম্যাটেরিয়াল ইজ পারফেক্টলি প্লাস্টিক ইন প্র্যাকটিস, অর্থাৎ কোনো পদার্থই 100% প্লাস্টিক হয় না বাস্তবে। যে প্লাস্টিক কথার বাংলা অর্থ হয় কিন্তু নমনীয়, আর ইলাস্টিক কথার বাংলা অর্থ হচ্ছে স্থিতিস্থাপক। তো আজকে ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল যারা নতুন এসেছে সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমাদের যদি পিডিএফ ফাইল প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে, আমরা পরবর্তীতে পিডিএফ ফাইল প্রোভাইড করার চেষ্টা